লন্ডনে বৈঠকের মাধ্যমে একটি দলের প্রতি অনুরাগ প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা, যা তার নিরপেক্ষতা ক্ষুণ্ণ করেছে। লন্ডনে ডক্টর ইউনূস তারেক রহমানের বৈঠকের প্রতিক্রিয়ায় এক প্রেস বিজ্ঞপ্তিতে এমনটাই জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বিদেশের মাটিতে একটি দলের সাথে প্রধান উপদেষ্টার বৈঠক শেষে যৌথ বিবৃতি দেয়াকে বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতির ব্যত্যয় বলেও মনে করে জামায়াত। দলটি মনে করে, দেশে ফিরে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে এই বিষয়ে প্রধান উপদেষ্টার অভিমত প্রকাশ করা সমীচীন ছিল। দলটি আরও মনে করে, সরকার প্রধান হিসেবে কোনো একটি দলের সাথে যৌথ প্রেস ব্রিফিং নৈতিকভাবেও যথার্থ নয়, কারণ বৈঠকের পর যৌথ প্রেস ব্রিফিং করায় আগামী নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য হওয়ার বিষয়ে জনগণের মধ্যে আশঙ্কা তৈরি হয়েছে। বিএনপির প্রতি অনুরাগ নয়, বরং জামায়াতের আমিরই রোজার আগে নির্বাচনের পরামর্শ দিয়েছিলেন। লন্ডনের প্রধান উপদেষ্টার সাথে তারেক রহমানের বৈঠক নিয়ে জামায়াতের বিবৃতির প্রতিক্রিয়ায় এমনটাই বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। ডিবিসি নিউজের সাথে একান্ত সাক্ষাৎকারে একথা বলেন তিনি। বিগত 16 এপ্রিল জামায়াত ইসলামের সম্মানিত আমির সাহেব একটা মিশনের অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সাথে কথা বলে তিনি পরামর্শ দিয়েছিলেন যে জাতীয় সংসদ নির্বাচন আগামী রমজানের আগে করা যেতে পারে। ইনি উল্লেখ করেছেন, সেই দৃষ্টিভঙ্গি তারা প্রকাশ করেছেন, সেটা তাদের সেই পরামর্শের সাথে তো সামঞ্জস্যপূর্ণ। তো এখানে রাগ, অনুরাগ, বিরাগ বিএনপির প্রতি দেখানো হয়েছে, এটা আসলে অযৌক্তিক। দেশের রাজনৈতিক অস্থিরতা নিরসনে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠককে সংকট সমাধানের একটি ধাপ হিসেবেই দেখছেন অনেকে। তাদের আশা, গুরুত্বপূর্ণ এই বৈঠকের মাধ্যমে যথাসময়ে সুষ্ঠু নির্বাচনের পথ প্রশস্ত হবে। এছাড়া অন্যান্য রাজনৈতিক দলগুলোর সাথেও এমন আলোচনা হলে সরকার তার নিজের লক্ষ্যের দিকে যেতে পারবে, এমনটাও বলছেন কেউ কেউ। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক এখন টক অব দ্য কান্ট্রি। দেশের রাজনীতির উত্তেজনাপূর্ণ এই সময়ে দুই নেতার বৈঠকের দিকে তাকিয়েছিলেন অনেকেই। এই বৈঠকের মধ্য দিয়ে সংকট ধীরে ধীরে কেটে যাবে বলে আশা করছেন কেউ কেউ। তাদের আশা, এই বৈঠকের পর সময় মতো সুষ্ঠু নির্বাচনের পথ খুলবে। এছাড়া আগামীতে দেশকে এগিয়ে নেয়ার বিষয়ে আসতে পারে কিছু রূপরেখা। 24-এর গণঅভ্যুত্থানের পরে বাংলাদেশের মধ্যে নতুন করে যে একটা রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি হয়েছেন, এই বৈঠকের মাধ্যমে এটা অনেকটা নিরসন হয়েছেন। সর্ব রাজনীতিবিদদের মধ্যে যে একটা ঐক্যমত সৃষ্টি হয়েছে, সেটার জন্য আমরা সবচেয়ে বেশি আশাবাদী। নির্বাচনটা একটা অবশ্যই গুরুত্বপূর্ণ, হোক সেটা ফেব্রুয়ারিতে, হোক এপ্রিলে, হোক 2026-এ। এই বৈঠকটাকে আমি খুব ভালো দৃষ্টিকোণ থেকে দেখে ভবিষ্যতে আমি মনে করি একটা ভালো কিছু আমরা আশা করতে পারি। আবার অনেকে বলছেন, অন্যান্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে সরকার এই ধরনের আলোচনার মধ্য দিয়ে এগিয়ে যেতে পারলে সরকারের যে লক্ষ্য তা বাস্তবায়িত হবে। সমালোচনা করার তো আসলে কোনো সুযোগ নেই, বরং এটাকে অ্যাপ্রিসিয়েট করা উচিত যে যত রাজনৈতিক স্টেক হোল্ডার আছে বা জনগণ আছে বা প্রতিনিধি আছে, তাদের সঙ্গে পারস্পরিক আলোচনার ভিত্তিতেই সমাধানটা হতে পারে, এবং আলোচনাই সমাধানের হচ্ছে মূল পথ। এটাকে নিয়ে আলোচনার কিছুই নাই, পক্ষ কথা থাকবে, বিপক্ষ কথা থাকবে, কিন্তু সর্বশেষ কথা হচ্ছে মাস পিপুল, অধিক জনসংখ্যা মানুষ, তারা কি চায়। বৈঠক ঘিরে রাজনীতিতে সুবাতাস বইছে বলে মনে করছেন বিশ্লেষকরা। দেশের বিষয়ে বিদেশে আলোচনা নিয়ে কেউ কেউ অসন্তুষ্ট হলেও একে বড় করে দেখছেন না তারা। অন্তর্বর্তী সরকারই পারবেন প্রত্যেকটি রাজনৈতিক দলকে একটি অভিন্ন দৃষ্টিভঙ্গির মধ্যে এনে, অভিন্ন একটা ঐক্যমতের মধ্য দিয়ে এনেই নির্বাচনের দিকে অগ্রসর হতে। সংস্কারটাও যদি করতে পারে, নির্বাচনটাও যদি হয়, তখন কিন্তু আর কোনো পক্ষের কাছে এই দূরত্ব থাকবে না, মতবিরোধও থাকবে না। গণতন্ত্রের অগ্রযাত্রার অংশ হিসেবে অন্যান্য রাজনৈতিক দলের প্রধানদের সাথেও এমন বৈঠক করার তাগিদ তাদের। লিখনকান্তি ভৌমিক, ডিবিসি নিউজ ডেস্ক। 7 মাসের সংস্কার, নির্বাচনের প্রস্তুতির কাজ একসাথে এগিয়ে নেওয়া সম্ভব। সেক্ষেত্রে আগামী রোজার আগে অর্থাৎ ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ সংসদ নির্বাচন হলে তেমন বাধা দেখছেন না নির্বাচন সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার। অন্যদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী মনোয়ার হোসাইন তামিম মনে করেন, নির্বাচনের সঙ্গে বিচার প্রক্রিয়ার যোগসূত্র নেই। তবে গণঅভ্যুত্থানের হত্যার বিচার প্রক্রিয়া ফেব্রুয়ারির মধ্যে সম্ভব না হলেও এই সময়ে আলোচিত মামলাগুলোর অগ্রগতি সম্ভব। সংস্কার ও নির্বাচন সংক্রান্ত চলমান সংস্কার চলতি বছরের ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের দাবি জানিয়ে আসছিল বিএনপি সহ বিভিন্ন দল। এর মধ্যেই 6 জুন ঈদুল আজহার আগের দিন জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছিলেন, জাতীয় নির্বাচন 2026 সালের এপ্রিলের প্রথমার্ধে অনুষ্ঠিত হবে। 2026 সালের এপ্রিলের
প্রথমার্ধের যে কোনো একটি দিনে অনুষ্ঠিত হবে। নির্বাচনের সময়সীমা নিয়ে সরকার প্রধানের এই ঘোষণা বিএনপি মেনে নিতে পারেননি। এ নিয়ে দলটির নেতারা প্রকাশ্যেই অসন্তুষ্টির কথা জানান। রোজা শেষ হবে, ঈদ শেষ হবে, তার কয়েকদিন পরে নির্বাচন, ব্যয় দ্বিগুণ হয়ে যাবে। ত্রয়োদশ জাতীয় নির্বাচনের সময় নির্ধারণ নিয়ে রাজনীতিতে টানাপোড়েন যেভাবে অনিশ্চয়তার দিকে যাচ্ছিল, শুক্রবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠকে তা অনেকটাই কেটেছে। এপ্রিল থেকে এগিয়ে ফেব্রুয়ারির প্রথম ভাগে নির্বাচনের সময় নির্ধারণের একমত হয়েছে অন্তর্বর্তী সরকার ও বিএনপি। তবে এই সময়ের মধ্যে সংস্কার ও বিচার বিষয়ে পর্যাপ্ত অগ্রগতি অর্জনের উপর গুরুত্ব দিয়েছেন প্রধান উপদেষ্টা। দেশের রাজনৈতিক স্থিতিশীলতার জন্য সংস্কার নির্বাচনের প্রস্তুতির কাজ একসাথে এগিয়ে নেওয়া যেতে পারে বলে মনে করেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার। মৌলিক সংস্কারগুলোর ব্যাপারে সবাই একমত হওয়া, একটা জাতীয় সনদ যাতে কিংবা জুলাই সনদ যাতে প্রণীত হয় এবং স্বাক্ষরিত হয় সেটা নিশ্চিত করা, পাশাপাশি বিচার প্রক্রিয়াটা এগিয়ে নেওয়া, একে অপরের সাথে যে এক জায়গায় আসার রাজনৈতিক দলগুলোর তার উপর। তো আমি আশা করি যে এটা সম্ভবপর হবে দ্রুতই, এবং এটা বহুলাংশে নির্ভর করবে রাজনৈতিক দলের তাদের ইচ্ছার উপর। জুলাই অভ্যুত্থানের বিচারের কাজ টাইমলাইন দিয়ে নয়, মামলার কার্যক্রম আইনের গতিতে চলবে বলে মনে করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর। তবে ফেব্রুয়ারির আগে গুরুত্বপূর্ণ মামলার অগ্রগতি সম্ভব বলে জানান তিনি। বিচার অ্যাবসোলুটলি আইনের ধারা অনুযায়ী, আইনের পথ অনুযায়ী চলবে। সেখানে কোনো ব্যক্তি বা কোনো সংস্থা বা সংগঠনের ইনস্ট্রাকশন বা টাইমলাইন বেঁধে দিলে আমরা সেটাকে ফলো করব না। আমরা ফলো করব আইন আমাদেরকে কি টাইমলাইন বেঁধে দিয়েছে, শুধু ততটুকুই। সরকার তাদের দেশ পরিচালনার স্বার্থে যে সকল কমিটমেন্ট দিচ্ছে, যে সকল বিষয়গুলো দিচ্ছে, আমরা বিচার প্রক্রিয়ার ক্ষেত্রে সেগুলোকে একদমই পর্যালোচনায় নিব না। এরই মধ্যে গত 1 জুন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে জুলাই ট্রাইব্যুনালে বিচার প্রক্রিয়া শুরু হয়েছে। নূপুর মাহমুদ, ডিবিসি নিউজ, ঢাকা। এসব বিষয়ে আরও জানবো, সরাসরি বার্তা কক্ষ থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী স্টাফ রিপোর্টার নূপুর মাহমুদ। নূপুর, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আপনার প্রতিবেদনটি আমি দেখলাম, এবং আমি দেখলাম যে আপনি দুজনের সাথে কথা বলেছেন, অর্থাৎ সংস্কার কমিশনের নির্বাচন সংস্কার কমিশনের প্রধান যিনি বদিউল আলম মজুমদার, তার সাথে কথা বলেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের একজন প্রসিকিউটর, তার সাথেও আপনি কথা বলেছেন। আমি যদি দুটি প্রশ্ন একসাথেই করে নিতে চাই আপনার কাছে। একটি হচ্ছে যে নির্বাচনের প্রস্তুতি সেটি কেমন দেখছেন, আপনি কথা বলে কতটুকু বুঝতে পেরেছেন, এবং আরেকটি বিষয় বিচারের কথা যেটি বলা হয়েছে, প্রসিকিউটর যদিও বলেছেন যে নির্বাচনের সঙ্গে বিচার প্রক্রিয়ার কোনো যোগসূত্র নেই, কোনো সম্পর্ক নেই, তারপরে আমি যদি জানতে চাই যে সেই ব্যাপারে বিচারটা কেমন হচ্ছে বা কতটুকু হয়েছে, সেই ব্যাপারেও কোনো অগ্রগতি জানতে পেরেছেন কিনা, দুটি বিষয়ে জানবো। দেখুন, আপনি যেমনটি বলছিলেন, আমার কাছে জানতে চাচ্ছিলেন যে আসলে বিচার প্রক্রিয়া যে ব্যাপারটি, এটি আসলে এত দ্রুত হওয়া সম্ভব না। সেক্ষেত্রে এটি মূলত আস্তে আস্তে যে বিচার প্রক্রিয়াটি সেটি হবে, এমনটি কিন্তু জানিয়েছিলেন তিনি। আমার প্রতিবেদনটা আপনি দেখেছেন, সেখানে কিন্তু তেমনটি জানিয়েছিলেন তিনি। আর আরেকটি বিষয় যদি আপনাকে বলি, যে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার যে শেখ হাসিনা, তিনি কিন্তু তার যে বিচার প্রক্রিয়াটি অপরাধ ট্রাইব্যুনালে যে মানবতা বিরোধী, সেই বিচারিক যে প্রক্রিয়া সেটি কিন্তু আপনি জানেন যে এই ট্রাইব্যুনালটি তার সময়ে যে যখন ক্ষমতায় ছিলেন তিনি, তখন কিন্তু এটি গঠন করা হয়েছিল ৭১ মানবতা বিরোধী তাদের জন্য। কিন্তু সেই বিষয়টি এখন আমরা প্রথমে দেখেছি যে এবারে প্রথমবারের মতো যে আমাদের দেশে এটি একটু ভিন্ন রূপ নিয়েছে। সে যে বিষয়টি ছিল যে প্রথমবারের মতো টেলিভিশন সরাসরি এর শুনানিটি সম্প্রচার করেছিলেন, আমরা কিন্তু ইতিমধ্যে দেখেছি। সেই সাথে এখানেই তার বিচারের কার্যক্রম হবে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 3 জনের যে বিচারিক কার্যক্রম সেটি কিন্তু হবে। আর একটি বিষয় আপনি বলছিলেন, আমার কাছে জানতে চেয়েছিলেন যে নির্বাচনের যে প্রস্তুতি সেটি নিয়ে। আসলে মূলত আমি নির্বাচন কমিশন থেকে সূত্রেই জেনেছি যে নির্বাচন নিয়েই কিন্তু তোড়জোড় ছিল, যে আসলে কখন রোডম্যাপ হবে, কখন রোডম্যাপ প্রধান উপদেষ্টার নির্দেশনায় রোডম্যাপ আসবেন, তারপরই কিন্তু নির্বাচনের আয়োজন করা সম্ভব, এইরকমই কিন্তু নির্বাচন কমিশন বলছিল। সেই সাথে কিন্তু আমি যদি আপনাকে
বলি, নির্বাচন প্রক্রিয়াটা কিন্তু বেশ এখন জোরে সোরে তোড়জোড় চলছে নির্বাচন কমিশনে। সে হয়তোবা যদি ফেব্রুয়ারি যেভাবে বেঁধে দেওয়া হয়েছে, আপনি বিগত কয়েকদিন আগেরও যদি ঘটনা একটু আপনাকে বলি, সেটি হচ্ছে যে ঈদের আগের দিন প্রধান উপদেষ্টা সরাসরি যে বক্তব্য দিয়েছিলেন সেখানে কিন্তু তিনি বলেছিলেন মূলত এপ্রিলে নির্বাচনের নূপুর একটু বিষয়টি থামিয়ে নিয়ে। যদি জানতে কিন্তু চাই, নূপুর একদম নির্দিষ্ট করে যদি জানতে চাই যে যেটি বলা হচ্ছে নির্বাচনের সংস্কার বা নির্বাচনের প্রস্তুতি, নির্বাচন কমিশনের সংস্কার, সেগুলোর অগ্রগতি কোনো নির্দিষ্ট করে বলেছেন কিনা, স্পষ্ট করে কিছু বলেছেন কিনা কমিশন প্রধান? আসলে মূলত আমরা বদিউল আলম মজুমদারের সাথে কথা বলেছিলাম। তিনি তো যেহেতু সংস্কার কমিশনের প্রধান ছিলেন, নির্বাচন সংস্কার কমিশনের, সেহেতু আমরা তার কাছ থেকে জানতে চেয়েছিলাম। তিনি কিন্তু বলছিলেন যে আসলে নির্বাচন সংস্কার এবং হচ্ছে নির্বাচন এই দুটা কিন্তু একসাথে করা সম্ভব। আসলে দুটার প্রসেসিংটা যেহেতু সংস্কারের বিষয়টা যেহেতু আর 7-8 মাস মতো, যেহেতু যদি ফেব্রুয়ারি ধরে নির্বাচন আগায় তাহলে কিন্তু 7 থেকে 8 মাস পাওয়া যাবে। সেক্ষেত্রে সংস্কার আর নির্বাচন কোনোভাবেই সমস্যা হবে না, দুটো একসাথে চালিয়ে যাওয়া যাবে, এমনটি কিন্তু তিনি বলেছেন। সেই সাথে আপনি যে বলছিলেন যে আসলে নির্বাচনের প্রস্তুতি, সেটাও কিন্তু নির্বাচনের প্রস্তুতি এই বেশ কিছু মাস আছে, তার মধ্যে থেকে গুছিয়ে নেওয়া যাবে। সেই সাথে যে ট্রাইব্যুনাল থেকে আমরা যে কথা বলেছিলাম, তিনি কিন্তু বলেছিলেন আমাদের সম্ভব। জি জি, একদম পরিষ্কার। নূপুর, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠকের বিষয়ে আরও জানবো আমরা লন্ডন থেকে। ওই বৈঠকের প্রথম অংশে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। লন্ডন থেকে হুমায়ুন কবিরের কাছ থেকে এই বৈঠকের বিষয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সিনিয়র সাংবাদিক এম এ কাইয়ুম। আপনি রয়েছেন হুমায়ুন কবিরের সাথে। আমি আপনার মাধ্যমে যদি একটু জানতে চাই যে আমরা যে বৈঠক দেখলাম সেই বৈঠকের প্রথম অংশে তিনি ছিলেন, আমরা শুধু নির্বাচনের বিষয়ে জেনেছি, আর কোনো বিষয়ে নতুন করে তিনি জানাতে পারেন কিনা, যার কি বিষয় আলোচনা হয়েছে? হুমায়ুন কবির, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি গতকালকে তারেক রহমান এবং প্রধান উপদেষ্টার সে বৈঠকে ছিলেন। সেই আমরা মিডিয়ায় যতটুকু জেনেছি, এছাড়াও কি আলোচনা আর হয়েছে, আমাদের সারা দেশের মানুষ এই খবরগুলো জানতে চায়। আপনাকে ধন্যবাদ। আমরা ডিবিসি নিউজের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ আপনি যোগাযোগ করার জন্য। The meeting yesterday, meeting এর পরে তো ব্রিফিং দিয়েছেন। আমি আমাদের মাননীয় স্ট্যান্ডিং কমিটির সদস্য উপস্থিত ছিলাম আমাদের পক্ষে এবং সরকারের পক্ষে। ওখানে আপনার মাননীয় জাতীয় নিরাপত্তা উপদেষ্টা রহমান সাহেব এবং প্রধান উপদেষ্টা সচিব সাহেব উপস্থিত ছিলেন। তো ব্রিফিং এখানে আপনারা দেখছেন একটা কমন টেক্সট এর ভিতরে একটা কনসেনসাস হয়েছে ইলেকশন কেন্দ্রিক। আমরা তো এটা সকলেই জানি। এছাড়াও আমরা তো এছাড়াও অনেক আলোচনা হয়েছে। আচ্ছা, আপনারা বিএনপি যদি কোনো কারণে ক্ষমতায় যায়, তাহলে কি ডক্টর ইউনূসের মেধা এবং যোগ্যতাকে কাজে লাগানোর কোনো পরিকল্পনা আপনি কি মনে করেন এটা হতে পারে? Yesterday's meeting, Mr. Tareq Rahman was very clear. Very clear on recording in progress. Is elected by the people. সবার যোগ্যতাকে ইনশাআল্লাহ কাজে লাগাবে দেশের জাতীয় স্বার্থে। এখানে ডক্টর ইউনূস সাহেবকে তো অবশ্যই উনি দেশের উন্নয়নের কাজে পাশে চাইবেন এবং পোস্ট ইলেকশন বাংলাদেশের মানুষ ওনাকে ইনশাআল্লাহ যদি ম্যান্ডেট দেয়, বাংলাদেশের মানুষের মুখে করা প্রধানমন্ত্রী হন, one of the first people he will call is Dr. Yunus, and ওনার অ্যাডভাইস সহযোগিতা নিয়ে আমরা এগিয়ে যাওয়ার চেষ্টা উনি করবেন। এবং আগামী বাংলাদেশে ডক্টর ইউনূস সাহেবের রোল it does not end with the election. There is life beyond elections for Dr. Yunus in serving the country. এটাই আমাদের নেতা পরিষ্কার করে বলে আসছে যে আপনার আপনাকে দূরে রাখার জন্য না, কাছে টানার জন্যই আমার
উন্নয়নের দ্বারা এর সাথে আমাদের দেশের প্রতি কাজ করার জন্য টু টেক ফর দি কান্ট্রি উই নিড টু ওয়ার্ক টুগেদার। এবং আরো যারা আছেন আমাদের ইন্ডিয়ান সিটিজেন সবাই অ্যাডভাইস নিয়ে কাজে লাগে। আরেকটি প্রশ্ন, আপনি তো তারেক রহমানের খুবই ঘনিষ্ঠজন, পররাষ্ট্র উপদেষ্টা, দেশে বিষয়ে বিদেশে কাজ করছে। বিএনপি যদি কোনো কারণে ক্ষমতায় যায় তাহলে বর্তমান সরকার যে চলমান সংস্কার প্রক্রিয়া, বিচার প্রক্রিয়া করে যাচ্ছে, আপনারা কি এগুলা ধরে রাখবেন না ছুড়ে ফেলে দিবেন? না, ছুড়ে ফেলার তো প্রশ্নই আসে না। আর ইন টার্মস অফ কন্টিনিউটি তো থাকবে অবশ্যই। তারপরে বর্তমান সরকারের যে কিছু ডিসিশন মেকিং আছে বা কিছু লং টার্ম ডিসিশন মেকিং তাদের যেখানে আমরা মনে হয় তাদের কিছু ইনপুট দিয়ে যাক, যেখানে অ্যাডভাইস দিয়ে যেতে পারে, যে অ্যাডভাইসের ভিত্তিতে তারেক রহমান সাহেবের নেতৃত্বে ইনশাআল্লাহ বিএনপি সরকার গ্রহণ করবে। এই অ্যাডভাইস এবং আমাদের তো পলিটিক্যাল প্রোগ্রাম একটা থাকবে, ওই দুটার সমন্বয়ে আমরা ইনশাআল্লাহ it will help the elected political government to take decisions that will be for the benefit and national interest for the people of Bangladesh. আপনারা যে তারেক রহমান ইউনূসের মধ্যে যে নির্বাচনের বিষয়ে কথা হয়েছে, রমজানের পূর্বে নির্বাচন, এটা কি আপনারা সন্তুষ্ট? আপনারা কতটুকু আশাবাদী রমজানের পূর্বেই নির্বাচন হতে পারে? রমজানের আগে নির্বাচন এটা শুধু বিএনপির দাবি না, বাংলাদেশের মানুষের দাবি। রমজানের মধ্যে তো আমাদের কালচারও নাই, নির্বাচনের কালচার কোনোদিন জি বলেন। জি জি, অসংখ্য ধন্যবাদ এম এ কাইয়ুম এবং হুমায়ুন কবিরকেও ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হয়ে আজকে সময় দেওয়ার জন্য। দুজনকেই ধন্যবাদ। ঈদের ছুটি শেষে রাজধানীতে ফেরাদের ঢলে যমুনা সেতুর দুই প্রান্তে দেখা দিয়েছে দীর্ঘ যানজট। মহাসড়কের অনেক জায়গায় ছিল গাড়ির ধীরগতি, এছাড়া ঢাকামুখী মানুষের ঢল নামে বাস ও লঞ্চ ঘাটেও। ব্যবসা গরম আর পরিবহন সংকটে বিড়ম্বনায় পড়তে হয় যাত্রীদের। এদিকে করোনা সংক্রমণ রোধে মাস্ক পরার জন্য সতর্ক করা হলেও অধিকাংশ যাত্রী তা মানেনি। স্বজনদের সঙ্গে ঈদের ছুটি কাটিয়ে কর্মস্থলে ফিরছে নগরবাসী। উত্তরের মহাসড়ক, বাস টার্মিনাল, নদীবন্দর এলাকায় উপচে পড়া ভিড়। যমুনা সেতুর দুই প্রান্তে ছিল লম্বা যানজট। অতিরিক্ত যানবাহনের চাপ, একাধিক সড়ক দুর্ঘটনা ও যানবাহন বিকল হয়ে পড়লে সেতুর দুই পাশে স্থবির হয়ে যায় সবকিছু। বাধ্য হয়ে অনেকেই হেঁটে রওনা দেন গন্তব্যে। বাস না পেয়ে অনেকেই ঝুঁকি নিয়ে খোলা ট্রাক বা পিকআপে চড়ছেন ঢাকায় ফেরার জন্য। ব্যবসা গরম আর পরিবহন সংকটে পদে পদে হয়রানির শিকার হতে হয় সাধারণ মানুষকে। এদিকে দক্ষিণাঞ্চল থেকে যাত্রী বোঝাই করে সদরঘাটে ভিড়ছে লঞ্চগুলো। যাত্রীর চাপ সামাল দিতে বাড়ানো হয়েছে অতিরিক্ত ট্রিপ, তবে অভিযোগ রয়েছে অতিরিক্ত ভাড়া আদায়ের। কেবিন পেয়েছে না কোনো লঞ্চেও, যা আছে মনে করেন ডাবল ভাড়া। সবসময় 2400, এখন আর 3500, 4000 এরকম ডাবল ভাড়া হইতেছে। যে ব্যস্ততার মধ্যে আসছি এবং অনেক যানজট ছিল। ফিরতি যাত্রায়ও নিরাপত্তা নিশ্চিতে কঠোর তদারকি করা হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। আমাদের অতিরিক্ত নৌটহল বিদ্যমান আছে। আমাদের এখানে তাৎক্ষণিক অপরাধ নিয়ন্ত্রণের একটি মোবাইল কোর্টের ব্যবস্থা করা আছে, যেখানে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট মহোদয় নেতৃত্ব দিচ্ছেন। ভোলার ইলিশা লঞ্চ ঘাটেও যাত্রীদের উপচে পড়া ভিড়। নৌযানের তুলনায় যাত্রী বেশি হওয়ায় ঘাটে অপেক্ষা করতে হয় ঘন্টার পর ঘন্টা। আবার কেউ কেউ ঝুঁকি নিয়ে স্পিড বোট ও ট্রলারে করে পাড়ি দিচ্ছেন মেঘনা নদী। সি ট্রাকে উঠতে গিয়ে হুড়োহুড়িতে কয়েকজন যাত্রী মালামাল নিয়ে নদীতে পড়ে যায়। এদিকে করোনা সংক্রমণ রোধে মাস্ক পরার কথা বলা হলেও অধিকাংশ যাত্রীকেই তা ব্যবহার করতে দেখা যায়নি। সাকিব আল হাসান, ডিবিসি নিউজ ডেস্ক। ইরান ইসরায়েল চলমান উত্তেজনা নিয়ে আরও জানবো। আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক অধ্যাপক ডক্টর ইমতিয়াজ আহমেদ। ডক্টর ইমতিয়াজ আহমেদ, আপনাকে স্বাগত আমাদের আয়োজনে। আমি যদি একদম আমরা আমাদের প্রতিবেদন দেখলাম, আমি একটু আগেই বিবিসির ওয়েবসাইটে দেখছিলাম যেখানে হচ্ছে ইরান বলেছে যে ইসরায়েলকে যদি অস্ত্র সহায়তা বন্ধ না করা হয় তাহলে যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্রের যেসব স্থাপনা সেগুলোতেও হামলা চালাতে পারে তারা। নানা ধরনের হুঁশিয়ারি, পাল্টা হুমকি, কথাবার্তা চলছে। এই যুদ্ধ কি আসলে দীর্ঘায়িত হতে যাচ্ছে কিনা, কি মনে করেন? এর ভবিষ্যৎ কি হতে যাচ্ছে? ধন্যবাদ। আমাদের আশা থাকবে যে বড় যুদ্ধের মধ্যে যাবে না, তবে নেতানিয়াহু এবং নেতানিয়াহুর সরকার
যেভাবে মরিয়া হয়ে যুদ্ধ করছে, বোঝাই যাচ্ছে যে এই পথের মাধ্যমেই তারা মনে করে যে তাদের ক্ষমতায় থাকাটা কি বলা হয় একমাত্র উপায়। এবং আমরা দেখেছি যে বরাবরই নেতানিয়াহু ইরানের সাথে যুদ্ধ বাঁধার ব্যাপারে যথেষ্ট তার একটা অ্যাটেনশন ছিল, এবং এই সময় এই মুহূর্তে করার পিছনেও আমরা বুঝতে পারছি, কারণ যেভাবে বিশ্বে জনমত তৈরি হচ্ছিল ইসরায়েলের বিরুদ্ধে এবং মূল আমেরিকায় এবং মূল ইউরোপে, এমনকি ইসরায়েলের ভিতরে আমরা দেখছিলাম যে বড় ধরনের জনমত তৈরি হয়েছে এই গাজার জেনোসাইডের বিরুদ্ধে। এখন এটাকে যদি সামলাতে হয়, এটাকে যদি সরাতে হয় আন্তর্জাতিক মিডিয়া থেকে, তাহলে এই ইরানের এই আক্রমণের মাধ্যমে সে মনে করছে যে এটা উপায়। এটা অনেকটা তার, আমি মনে করি, একেবারে শেষ চেষ্টা ক্ষমতায় টিকে থাকার। তবে এখানে মনে রাখতে হবে আমেরিকার একটা বড় ভূমিকা হবে। যদি যুদ্ধ থামাতে হয়, সেটা আমি মনে করি আমেরিকার বড় আকারে তার ভূমিকা এবং তার প্রেশারের মাধ্যমেই সম্ভব, এবং সেখানে আমেরিকার জনগণের একটা বিশাল ভূমিকা আছে। এবং সেটা হতে যাচ্ছে কিনা তার জন্য হয়তো আমাদের অপেক্ষা করতে হবে, কিছুদিন অপেক্ষা করতে হবে। ডক্টর ইমতিয়াজ, একটু যদি সংক্ষেপে জানতে চাই, ইরানকে কি আসলে সামনের দিনে আরো বেশি আগ্রাসী করে তুলবে কিনা এই ধরনের যুদ্ধ? কারণ আমরা কয়েক বছরই দেখেছি ইরানের নানা ধরনের স্থাপনায় ইরানের কমান্ডারকে অন্য দেশে যারা সামরিক সহায়তা দিচ্ছে তাদেরকে লক্ষ্য করে ইসরায়েল হামলা চালাচ্ছে। ইরানকে আরো আগ্রাসী করে তুলবে কিনা, এবং এটি মধ্যপ্রাচ্যের রাজনীতির আসলে নতুন কোনো মোড় তৈরি করবে কিনা, নতুন কোনো ডাইমেনশন তৈরি করবে কিনা, সেই ব্যাপারে যদি কিছু বলেন। হ্যাঁ, সেটাই ইসরায়েল চাচ্ছে। ইসরায়েল অনেকটা রীতিমতো ইরানকে ঠেলে দিচ্ছে যে সে যেন নিউক্লিয়ার ওয়েপন্স যেন তৈরি করে, সেদিকে যেন যায় এবং সে যেন ঘোষণা দেয়। কারণ দুটো দেশ আমরা দেখেছি, একটা হলো লিবিয়া, আর একটা হলো সাদ্দামের ইরাক। দুজনেই যখন বলেছে তাদের কোনো নিউক্লিয়ার ওয়েপন্স নেই, এবং যখন সরেজমিনে দেখলো যে নেই, তখনই তারা কিন্তু আরো বড় আকারে ঝামেলায় পড়েছে। তো ইরান সে ব্যাপারে আমি মনে হয় একটা অভিজ্ঞতা স্বাভাবিকভাবে এই দুটো দেশ থেকে নিবে, এবং অনেকটা ইসরায়েল ঠেলে দিচ্ছে। এই কারণে বলছি যে যেই মুহূর্তে ইরান ঘোষণা করবে, তখনই ইসরায়েল বলবে যে আমরা তো বরাবরই বলছিলাম যে ইরান অস্ত্র তৈরি করবে, এবং সেটাই সত্য হলো, তোমরা বরং অন্যদিকে তাকিয়েছিলে। এবং সেই হিসাবে সে মনে করছে যে তাতে বিশ্বে জনমত পরিবর্তন হয়ে যাবে, বিশেষ করে আমেরিকায় জনমত পরিবর্তন হয়ে যাবে, এবং আমেরিকা আরো বড় আকারে ইসরায়েলের সাথে থাকবে এবং বড় আকারে ইরানের পিছনে লাগবে। এটাই হলো কাঠামো। এটা হবে কিনা সেটা বলা মুশকিল, তবে আমি মনে করি যে ইসরায়েলের জনগণের উপর এখন বড় একটা রেসপন্সিবিলিটি পড়েছে, দায়িত্ব পড়েছে। জি, অসংখ্য ধন্যবাদ আপনাকে ডক্টর ইমতিয়াজ, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। ডিবিসি নির্বাচিত সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv, আরও ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সঙ্গে থাকুন।